বিদ্যালয় পরিদর্শক, যেটা খুলনা বিভাগের যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলোরই প্রধান বলা যায়। তিনি এই এলাকার সন্তান, ফুলতলা উপজেলার বাসিন্দা তিনি ডক্টর কামরুজ্জামান। আমার বন্ধুবর আমাদের মাঝে আছেন মিসেস কামরুজ্জামান, ফুলতলা সরকারি কলেজের প্রভাষক। আমাদের মাঝে আছেন বিভিন্ন বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই জায়গায় এসে আমি প্রথমে আনন্দ প্রকাশ করছি যে ধুলগ্রাম একটা স্কুল যশোর শিক্ষা বোর্ডের আন্ডারে এবং যশোর জেলার অধীনে অভয়নগর উপজেলার অন্তর্গত, এবং এই জেলাতে প্রায় 1036টা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠান ভালো করার সুযোগ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে, সাধুবাদ জানাই। আর যদি জেলা শিক্ষা অফিসের পরিবারের পক্ষ থেকে কিছু সুযোগ যদি থাকে আমরা এই বিদ্যালয়ের জন্য প্রদান করে থাকব। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, আমরা এখানে যারা মঞ্চে বসে আছি বা সামনে বসে আছি, আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, আপনি যে কাজ করবেন সেই কাজকে যদি আপনি ফাঁকি দেন, যে কাজ করেন সেই কাজটাকে যদি আপনি সত্যিকার অর্থে মনোযোগ দেন আর ফাঁকি দেন, এটার দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি যদি একটা রিক্সা চালান, সেই রিক্সাটা যদি মনোযোগ দিয়ে চালান তবে একটা ভালো রিক্সা চালক হতে পারবেন। আপনি একজন শিক্ষক, ফাঁকি দিবেন না, ভালো করে পড়াবেন, আপনি কিন্তু একজন ভালো শিক্ষক হতে পারবেন। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, রাতের অন্ধকারে আপনার মাকে স্টেশনে ফেলে রেখে চলে গেছেন, এই বিসিএস ক্যাডার দিয়ে এই শিক্ষা বিভাগে কোনো লাভ হবে না। যার মা তার কাছ থেকে সুযোগ পায় না, ওই শিক্ষিত জাতি আমরা চাই না। আমরা শিক্ষিত হয়, আমি অনেকে জিজ্ঞেস করি তোমার মা কোথায় থাকে, কয় আমার মা আমার কাছে থাকে। যখন আমাকে জিজ্ঞেস করে তোমার মা কোথায় থাকে, আমি তখন বলি আমার মায়ের কাছে আমি এখনো থাকি। এই বাক্য দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমরা ভুলে যাই আমরা যে টেম্পোরারি, কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমানের 26 নম্বর আয়াতে বলছে সব কিছু ধ্বংসশীল। যে আজকে প্রেসিডেন্ট, কালকে সে প্রেসিডেন্ট থাকবে না। যে আজকে জেলা শিক্ষা অফিসার, 59 বছর পরে গাড়ি টাড়ি জমা দিয়ে আমাকে বিদায় নিতে হবে। আজকে যার বয়স 17-18, সেও কিন্তু কয়েকদিন পর বার্ধক্যে পরিণত হবে। আমরা কিন্তু ভুলে যাই, একটা ইগো নিয়ে থাকি। এটাই মনে হয় স্থায়ী। স্থায়ী শুধুমাত্র বিশ্বকর্মকার, বাকি সব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আমরা কিন্তু দরখাস্ত করে এখানে আসি। কেউ করেছেন দরখাস্ত? কেউ কেউ মনে করেছেন? প্রতি সেকেন্ডে 4 জন মানুষ মারা যায়, তারও কিন্তু দরখাস্ত করেনি কখন যাবে। মৃত্যুর সময় জমদূত বা আজরাইল সে কিন্তু বয়স দেখে না, যে কার কত বয়স হয়েছে সেই বয়সে তাকে নিয়ে যাবে। শুধু মাথায় রাখতে হবে প্রতি সেকেন্ডে সারা পৃথিবীতে 4 জন মানুষ মারা যাচ্ছে।
এই সেকেন্ডে 4 জন, মানে আমরা এই সেকেন্ড বলার সাথে সাথে আরও 2 সেকেন্ড পার হয়েছে, 8 জন কিন্তু মারা গেছে। আমরা কিন্তু পৃথিবীতে কেউ স্থায়ীভাবে আসিনি, এটা সত্য কথা। সূরা তাকাসুরের শেষ আয়াতটা বলছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সেদিন তোমাদের এই নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামত নিয়ে প্রশ্ন করা হবে। আমার পাশে প্রধান অতিথি মহোদয় আছেন, আমি কথা বলছিলাম, আমাদের কিছু দায়িত্ব দিয়ে সৃষ্টিকর্তা এই কাজে রেখেছেন। কবরে গিয়ে কিন্তু আমাদের জবাব দিতে হবে যে আমরা ঘুষ খেয়েছি, দুর্নীতি করেছি, আমরা আমাদের কাজ ছিল, আমরা ফাঁকি দিয়েছি, এই দায়িত্বটা কিন্তু আমাকে নিতে হবে, তিনাকেও নিতে হবে। সুতরাং আমরা সবসময় এই কাজটা করব, আমরা ফাঁকি দেবো না। অনেক টিচার আছে তিনারা ফাঁকি দেন, সব টিচারও না, যে আমার ছেলে অসুস্থ, আমার মেয়েকে হাসপাতালে নিতে হবে, ওইগুলো ওদের স্কুলে আসে না, ফোনে ফোনে ছুটি নাই। কিন্তু এই ছেলেকে যখন মানুষ করছেন না, এই ছেলে কিন্তু আপনাকে বৃদ্ধ আশ্রমে নিয়ে যাবে যদি ফাঁকি দিয়ে পড়ান। আর যদি মানুষ করতে পারেন, এই ছোট্ট সেই পেশা হিসেবে যাই হোক না কারো, একটা প্রাইমারি স্কুলের মাস্টার হোক কিংবা একটা নার্স সুন্দর হোক বা রান্না করা, যে কাজই করুক না করুক, সে কিন্তু আপনাকে ফেলবে না। আমি দেখেছি আমার ছোট্ট গবেষণায়, আমি 30 বছর সেকেন্ডারিতে কাজ করি, সকল বাবা মা তার সন্তানের যখন পাগল হয়ে যায়, সকল বাবা মা, কিন্তু সকল সন্তানরা তার বাবা মার জন্য পাগল হয় না। এই কথাটা একটু লিখে রেখেন বা মাথায় রেখেন। আমরা সন্তানের জন্য যে করে কষ্ট করি, যেভাবে ফাঁকিয়ে করছি, এই সন্তান যখন বড় হবে তখন কিন্তু সেই আমরা যেটা আশা করি সেই আশাটা পাই না, আমাদের ব্যর্থ, আমরা মানুষ করতে পারি না। আমি যখন স্কুলে যাই বা কলেজে যাই, জিজ্ঞাসা করি তোমরা কেন স্কুলে আসো, কেউ বলে আমি লয়ার হতে এসেছি, কেউ ডাক্তার হতে এসেছি, কেউ ইঞ্জিনিয়ার হতে এসেছি, কেউ বলেন আমি মানুষ হতে এসেছি। পৃথিবীর সব প্রাণী কিন্তু জন্মে সেই প্রাণী হয়, কিন্তু মানুষকে জন্মালে মানুষ হওয়া যায় না। এই জন্য যখন স্কুলে আসতে হয় তাদেরকে মানুষ হতে হয়। মানুষ আর অমানুষ দেখতে কিন্তু একই রকম, বোঝা যায় না, পোশাকও বোঝা যায় না, কিন্তু মানুষকে মানুষ হতে হয় তার বিবেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো সুন্নত আছে আমরা জানি, দাড়ি রাখা, মাথা টুপি দেওয়া, লম্বা জুব্বা পরা, এইগুলো সুন্নাত। সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে আচরণগত পরিবর্তন হওয়া। তুমি যদি আচরণগত পরিবর্তন না হতে পারো, তাই তুমি অনেক থেকে বঞ্চিত হবো। আমি আর কথা বাড়াবো না। আজকের এই অনুষ্ঠানটা অনেক 2 দিন ব্যাপী, অনেক দর্শক সুধীজন এখানে উপস্থিত হয়েছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন। আমি শুধু এটুকু বলবো, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, আমি যখন 1989 সালে এসএসসি পাস করেছি, এইরকম বিল্ডিং আমি চোখে দেখিনি, ফ্যানের বাতাস আমার চোখে দেখিনি। এখন কিন্তু বিল্ডিং হয়েছে, ফ্যান আসছে, এত এত সুন্দর বাথরুম আছে। আমরা বাথরুম, স্কুলে গেলে বাথরুমে যেতে পারতাম না, কেন? বাথরুম ছিল না। সরকার কিন্তু এখন অনেক সুযোগ করেছে, এরকম খেলার মাঠ আছে, অন্তত এখান থেকে আমাদের কাজে লাগাতে হবে। এবং যতগুলো বিখ্যাত মানুষ আছে সব এই দূর গ্রামের মতো গ্রাম থেকে গিয়েছে। বড় বড় শহরের মানুষগুলো মানুষ হতে পারে না, তার টাকা পয়সায় মানুষ হয়, অনেক কিছু বড় করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু মানুষ হয়েছে এপিজে আব্দুল কালাম, নাই নজরুল ইসলাম, এইরকম বিখ্যাত মানুষগুলো মানুষ হয়ে গেছে। আমি কথা বাড়াবো না, আমরা কথা শুনবো। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর কামরুজ্জামান, যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, পিএইচডি করেছেন, যার জন্য তার নামের আগে ডক্টর। অনেকে মনে করে ডক্টর আর ডাক্তার মনে একই, উনি কিন্তু চিকিৎসা দেয় না, ওর নাম কিন্তু ডক্টর বিআর। ইনি একটা বিশেষ বিষয়ের উপরে বিশেষ জ্ঞান অর্জন করেছেন, পিএইচডি করেছেন, যার জন্য আমার নামের আগে ডক্টর হয়েছে। অনেক জ্ঞানী মানুষ, আমরা কথা শুনবো, তার জন্য দোয়া করব। উনি আসার পরে যশোর শিক্ষা বোর্ডের অধীনে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে উনি সুন্দর করে চালাচ্ছে। আমার বন্ধু বলে বলছি না, তিনি অনেস্ট মানুষ, সেই অনেস্টি নিয়ে সেই স্কুলের পরিদর্শক হিসেবে কাজ করছে। এবং আমরাও চেষ্টা করছি, জেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং আমরা চাই তিনি হায়াতে তাইবা পাক এবং এই ধরনের কাজে এই খুলনা বিভাগকে তথা যশোর শিক্ষা বোর্ডকে এগিয়ে নিয়ে যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যারা এইভাবে সুন্দরকে সাজিয়েছে একটা বিশেষ কারণে, সেটা হলো ক্রীড়া প্রতিযোগিতার জন্য। কিন্তু এই ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি মানুষ কিন্তু হতে হবে, এটা কিন্তু আমার ম্যাড মেসেজ। ভালো থাকা আর ভালো টাকা থাকা কিন্তু এক জিনিস না, এটা আমরা ভুলে ফেলি। ভালো বিল্ডিং থাকা আর ভিতরে সুখ থাকা এটা কিন্তু এক না। আপনারা সবাই ভালো থাকেন,
সুস্থ থাকেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এখানে আসতে পেরে আমি যশোর শিক্ষা পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ঝুলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া সম্মানিত সভাপতি 8 নম্বর স্মৃতিপাশা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, পাশে আছেন আরও একজন সুযোগ্য চেয়ারম্যান, ডান দিকে আছেন আমার বন্ধুবর যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, বাম দিকে আছেন এই কালার কৃতি সন্তান ডক্টর জাকির হোসেন, বামে শক্তিবৃন্দ আমার স্নেহের মহিউল ইসলাম তার বড় ভাই, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মঞ্চে পেছনে যারা আছেন আমি অনেকে নাম বলতে পারবো না, এলাকারই গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ সুধীমণ্ডলী, অভিভাবকবৃন্দ, থানা পুলিশ বাহিনী পুলিশ কর্মকর্তা, কিছু সাংবাদিক ভাইয়েরা, যাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠান 2 দিন ব্যাপী, সেই প্রিয় সোনামণি আমার ছাত্রছাত্রীবৃন্দ, সক্রিয় অভিভাবকবৃন্দ, বিশেষ করে সন্তান তুল্য যারা আছে স্কুলে, সবারকে আমার যশোর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, নামাজের সময় আসলে বেশিক্ষণ সময় নাই আসলে আমাদের, তো আমি শুরুতেই কৃতজ্ঞ স্মরণিত জাতিশ্রেষ্ঠ সন্তানদের 1971 মহান মুক্তিযোদ্ধা স্বাদ বরণ করেছিলেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম হয়েছিল। সঙ্গে সঙ্গে কৃতজ্ঞ স্মরণিত জাতিশ্রেষ্ঠ সন্তানদের 24শে জুলাই বিপ্লব যারা স্বাদ বরণ করেছে, যাদের তাজা রক্তের বিনিময়ে মুক্ত বাদশাহ চলাফেরা করছি। দোয়া করি প্রাণ ভরে সেই সব অক্ষতবয় সৈনিকদের যারা এখনও হাসপাতালে কাতরাচ্ছে, অসুস্থ বিছানায় অসুস্থতার মধ্যে জীবন কাটাচ্ছে, তাদের জন্য দোয়া এবং মাফিরাত কামনা করছি। সময় সুধীমণ্ডলী, আমি ডক্টর কামরুজ্জামান আজকে 112তম দিন পার করছি যশোর শিক্ষা বোর্ডে। আমার 23 অক্টোবর যোগদান করছি যশোর শিক্ষা বোর্ডে। 9টি শিক্ষা বোর্ডে বাংলাদেশ, তার মধ্যে যশোর শিক্ষা বোর্ডে 2টা পদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে, ইন্সপেক্টর পদ, 2টা ডেপুটি ইন্সপেক্টর পদের প্রথম পদায়ন হয়েছিল। এই পদায়নের পরপর যখন বৈশাখ শিক্ষা বোর্ডে গিয়েছিলাম, আজকে যিনি শিক্ষা সচিব মহোদয় সিদ্দিক জোবায়ের স্যার বলেছিলেন যে আপনাদেরকে পদায়ন দিয়েছিলাম বিশেষ কিছু উদ্দেশ্য এবং কারণ নেই। সে কী কারণ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ এই দুটি জায়গা ছিল সবচেয়ে বড় পরিসরের একটি জায়গা। যশোর শিক্ষা বোর্ডের সবথেকে ব্যস্ততম জায়গাটা হচ্ছে আমার দেশ মাধ্যমিক শাখা, যার অধীনে আছে প্রায় 5,500 মাধ্যমিক বিদ্যালয়, সরকারি এবং বেসরকারি মিলিয়ে, যার অধীনে আছে অসংখ্য নিবন্ধনের কার্যক্রম, বিদ্যালয় স্থাপন, স্বীকৃতি, পাঠদান, অস্থায়ী স্বীকৃতি সহ যাবতীয় কর্মোদ্যোগ আমার এই ডেস্কে সম্পন্ন হয়। যার জন্য ভাইটাল জায়গাটিকে জানি না গভর্নমেন্ট কী কর্মে প্রদান করেছে, আমি কতটুকু কাজ করতে পেরেছি। তো আমি স্রষ্টার প্রতি একটুকুই কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব এখন পালন করে যাচ্ছে ইনশাল্লাহ, নির্ভয়ে, নির্বিঘ্নে, নিঃসংকোচে ইনশাল্লাহ। কারণ এই কাজ করছে এই কারণেই যে পদে যারা যান একটা বড় বদনাম নিয়ে এখানে যান, সুনামের সঙ্গে যে দুর্নাম নিয়ে ফিরে আসেন, আল্লাহ মাফ করুক, এইটুকু জায়গায় আমি তার পরিষ্কার রাখতে পারি। কারণ এই আমানত নিয়েই কিন্তু এখানে প্রদান হয়েছিল। প্রিয় শিক্ষার্থী মনটা আসলে একটা এমন একটি সময়, যে সময় আসলে কথা শোনার ধরতে অনেকেরই নাই, সারাটা দিন বাচ্চারা এখানে অপেক্ষা করছে এই রোদ্রে। তো আসলে আমি এইটুকুই বলবো যে আজকে 112টার মধ্যে সব থেকে বেশি সময় এখানে কাটালাম এই গ্রামে। কারণ হচ্ছে আমি কিন্তু এই 12টার পর থেকে এখানে আসা আমার সারাটা দিনের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু বোর্ডে অনেকগুলো কাজ পেন্ডিং, সেগুলো রেখে আমাকে আসতে হয়েছিল। কারণ আমি জানি এই গ্রামে কিছু সন্তান যারা আছেন তারা অত্যন্ত কাছের আমার, জানি ভাই যারা চেয়ারম্যান আছেন, জাকির ভাই আছেন, মহিউল ইসলাম আছেন, যারা নাম বলতে অনেক পরিচিত মুখ এখানে, কিন্তু এবং এরা আমার সবই আপন। কিন্তু আমার বাড়ি কিন্তু নদীঘাট পার হলো, ওই পাশে বাড়ি, দামোতান আমার বাড়ি। আমার বড় ভাই আছে যুগ্ম শিক্ষা মন্ত্রণালয়ে আছেন, পরিবারে প্রায় 9 জন বিশেষ কর্মকর্তা আছেন, বাবা ছিলেন প্রাইমারি প্রধান শিক্ষক। সব মিলিয়ে এই এলাকা পদচারণ আমার হয়েছিল বেশ কয়েকবার। মনে হয় এই রাস্তা দিয়ে হাটমলা মাটি কাদা মাটি পার হয়ে আমি কিন্তু নাওয়ালি ওদের হারুন ভাই আছেন পুলিশ সুপার, এখন এডিশনাল ডিআইজি, হারুন ভাই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল আমার। উনি আমার শিক্ষক ছিলেন, গৃহ শিক্ষক ছিলেন। তো বিভিন্ন কারণে এই হারুন ভাই যা মসজিদে তার দোকান আছে একটা কমপ্লেক্সে, ওখানে আমার বাবা বসে বিশ্রাম নিতেন। উনি যখন বোর্ডে গেলেন দাওয়াত দিতে, ওনাকে দেখে আবার আগ্রহ জন্মে গেল আমাকে যাওয়া দরকার প্রতিষ্ঠান। কিন্তু আমার আজকের অনেকগুলো শিডিউল ছিল, অনেক জায়গায় যাওয়া, কোথাও আমি যাইনি। এই জায়গাটা বেছে নিয়েছিলাম কেন, আমার মনে হয় যে ফুলতলা, মাউলি, অভয়নগর পার্থক্য কোনো কিছু নাই।
এটা নদীর এপার ওপার, এটা যশোর হলে কি আর মনের ফুলতলায় আমরা আছি, মনে খুলনায় আমরা আছি। তো আমি এটা কখনো যশোর মনে করি না আসলে, সেটাকে অপবাক্যা দিয়ে না। আমি যশোর মনে করি এত এসেছে আমার নিকটতম জায়গা এটা না, যার জন্য আমি এটাকে পছন্দ শুনে গিয়েছিলাম বলে এখানে না আসা। কিন্তু সুধীমণ্ডলী সরকারি কর্মকর্তা আমার কিছু বাইন্ডিংস আছে, কিছু লিমিটেশন আছে, যার জন্য হয়তো আপনাদের এখানে অনেকে আছেন হয়তো টাকা খুব মনেও থাকতে পারে, আর কিছু করার থাকলে ভালো হতো, স্থানীয় কিছু থাকে, আমিও খুশি হতাম। বাস্তবতা এমনই একটি জিনিস যে মেনে নিতে হবে আমাদের সবাইকে। পরিবর্তিত পরিস্থিতিকে গভর্নমেন্টের তাল নিয়ে চলতে হবে। নির্দেশনা দেওয়া আছে, আমার ডাইনি আমার মাহফুজ আমার বন্ধুবর ও জানি ভালো করে, সরকার নীতিমালা দিয়েছে আমি কোথায় কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না, কোথাও গেলে কী কী আমাকে ইন্সপেকশন দিতে হবে, কী কী আমাকে ক্রাইটেরিয়া ওভারলুক করে আমার সেখানে যেতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে মনে হয়েছিল যে বলেছিলাম যে আমাকে এই যে সুযোগ না তাহলে আমি আসবো, তা আমাকে যদি মেসেজ থ্রো করবেন আপনারা, আমার যদি একটা লিগেশন দিয়ে দিবেন আর দেন যে আই উইল ওয়েজ ডি। সো আমি এই জায়গা চাইনি, আমি চাই একটু স্মুথ ফেয়ার আমি যাবো, আমি সেখান থেকে ব্যাক করবো বিষয় কেন আমি মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। যখন শিক্ষা বোর্ড যে কাজগুলো করেছে আমার ঠিক 3.5 মাস একটু বেশি সময় পার করেছে, তা আমার মনে হয় যে আল্লাহর মতে যশোর বোর্ডের কাজের বলছে অনেক বেড়ে গেছে, অনেক বেড়েছে। এখন ওপেন ডোর, চেয়ারম্যান স্যার দরজা খোলা রাখার কথা বলা হয়েছে। এসি রুম বলা হচ্ছিল যে শীতকালে দরজা খোলা অসুবিধা, গরমকালে কী হবে বলা হয়েছে ম্যাডাম গরমকালে ফ্যান খোলা থাকবে, এসি রুমে দরজা খোলা থাকবে, দরজা বন্ধ থাকবে না। তার মানে কি ওপেন ডোর বলেছে বোর্ড এখন আগাচ্ছে, অর্থাৎ আপনার দরজা সব খোলা, আপনি যাইবেন কাজ করে চলে আসবেন। বলে থাকি যে আপনারা বোর্ডে যাবেন মাথায় হাত দিবেন, পায়ে হাত দিবেন না, মাথাকে ধরবেন আগে, অর্থাৎ ডিপার্টমেন্টের প্রধানের কাছে যাবেন আগে, কোনো কেরানি পেয়ের কাছে যাবেন না, গেলেই সেখানে টাকার লেনদেন আছে কিন্তু। তো আমি আপনি কাজ করছি বিনা টাকায়, বিনা শর্তে, বিনা পেরেশানিতে আপনাদেরকে দূর করতে আমি কাজটা করে যাচ্ছি, হচ্ছে কিনা টাকা দিচ্ছি না আর এক জায়গায়, এটি সম্ভব কখনো কাঙ্ক্ষিত কখনোই নয়। দয়া করে এটি করবেন না। এটি একটা মেসেজ, যারা বোর্ডে যাবেন সরাসরি আমাকে ফোন দিবেন, আমার ফোন দেওয়া আছে ওয়েবসাইটে, আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, অফিস নাম্বার দেওয়া আছে, আপনার অফিসে যাবেন দেখবেন ইনশাল্লাহ ওভার ফোনে কাজ হয়ে গেছে। আমার এমন রেকর্ড আছে, আজকে আমার আইডিতে কাজ যাচ্ছে, আমার কাজ সিস্টেম অনেকগুলো ক্রাইটে পার করতে। আমি উদাহরণ দিই যে আপনার মনে অ্যাডা কমিটি চাচ্ছেন, অ্যাডা কমিটি কামরুজ্জামান হাতে একক হাতে নয়, আমার ডেস্কে এটা যায়, আমার আইডিতে যায়, আমি এটা দিয়ে দিই ডিডিং অফিসারের কাছে, ডিডিং অফিসার আইডিটিকে পাঠিয়ে দেয় অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরের কাছে। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সংখ্যা আর 10টি জেলা আছে খুলনা, যে যে জেলার দায়িত্বে আছে সেখান থেকে ডিপুটি ইন্সপেক্টর স্কুলের কাছে, উনি ওনার আইডি যাচাই বাছাই করার পর আপনি যাচাই বাছাই করার এটি দিয়ে দেন আমার আইডিতে। আমি এটাকে যাচাই বাছাই করে ফাইল নোট আকারে মেইলে আমি দিয়ে দিই আমার চেয়ারম্যান মহোদয়ের কাছে। চেয়ারম্যান মহোদয় মনে করতে হলে উনি আইডিটাকে সেভ করেন, অনুমোদন দেন, দেন ডাউনে আসে, আমার কাছে আবার আসে। আমি কী করি ওই আবেদনটাকে আবার আমার ডিবি অফিসারকে দিয়ে চিঠি ইস্যু করে স্কুলগুলোতে। তো এই 10টা প্রক্রিয়া করতে কয়দিন লাগার কথা মিনিমাম বলেন? অ্যাটলিস্ট 10 days, 10 days লাগার কথা কিনা। বাট আমি কেমন আমি যত মনে করি আমি ইন্টেনশনালি কখন যদি বিলম্বিত করার কখনো চেষ্টা করি না। এই আবেদনগুলো 1 থেকে 2 দিন নিষ্পত্তি করছি আমি, তো এটি কাজে পরিণত নয় কিনা বলেন? ডেফিনেটলি অ্যাচিভমেন্ট, গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস, গ্রেট অ্যাচিভমেন্ট অফ এডুকেশন বোর্ড, গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার বিলংস স্টুডেন্টস। আমি মনে করি এই জন্য আপনার অপেক্ষা করবেন, একটু ধৈর্য ধরবেন, বিনা পড়ায় কাজ করবেন, কখনো টাকার বিনিময়ে কাজ করবেন না বোর্ড। এটা অনুরোধ করে যাচ্ছি। যদি আমার নির্দেশনা যাচ্ছে যে আপনার প্রমাণিত হয় যেভাবে টাকা দিয়েছেন আপনার কাজ তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে এবং স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটুকু বোর্ড শক্ত ব্যবস্থা নিয়েছে ইনশাআল্লাহ। প্রধান শিক্ষক যারা আছেন, যারা শিক্ষক কর্মকর্তা আছেন, যারা শিক্ষকবৃন্দ আছেন, সময় শিক্ষকবৃন্দ, আপনারা যখন স্কুলে টাইমলি আসবেন, টাইমলি যাবেন। কারণ কি এই ছেলেগুলোকে কমলবতী বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে রাখা হয় 15 বছরে। এমন সিলেবাস কারিকুলাম হাতে দেওয়া হয়েছিল যে সিলেবাস কারিকুলাম তার স্কুলমুখী না হয়ে তারা আউট গোয়িং ফ্রেন্ডের সাথে ছিল। তো গভর্নমেন্ট চেষ্টা করছে এই জায়গা থেকে ফিরে এসে তাদেরকে একটি ক্লাসমুখী কারিকুলাম দিয়ে দেওয়ার জন্য। ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, মাধ্যমিক শাখা থেকে। আমার পাশে বন্ধুবার আমার জেলা শিক্ষক বললেন যে অনেক কাজ কিন্তু চলছে, ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে স্কুলগুলোতে পাঠ্যপুস্তক পৌঁছে যাবে, আপনারা আপনার মতো করে ক্লাস নিতে পারবেন। স্কুল সময় 10 থেকে 4টা স্কুল আবেদন করা হচ্ছে, তো আমরা 10টায় মানে 9টা বাচ্চা আসে, 4টায় যায়, বাসায় যাবো 4:30 বেজে যায়, তার এত দ্রুতটা কী করে থাকবে? এটাও চিন্তা ভাবনা চলছে। আগামী আমার শিক্ষামতো মিটিং আছে, আন্তঃবোর্ড শিক্ষামতো আন্তঃবোর্ডে মিটিং আছে 9টা বোর্ডে। সেই বোর্ডে আমি প্রস্তাবনা লিখে এসেছি চেয়ারম্যান মহোদয়ের কাছে। চেয়ারম্যান স্যার কালকে মিটিংয়ে যাবেন, বলা হয়েছে স্কুল টাইম 9টা থেকে 3টা করা যায় কিনা, অর্থাৎ ওদিকে 1 ঘন্টা কমে আসবে, এদিকে 1 ঘন্টা বেড়ে যাবে, টাইম ঠিক থাকবে। এটা একটা পরিকল্পনা আছে। ম্যানেজিং কমিটি এত মারামারি দাঁড়াদাঁড়ি কত কিছু হচ্ছে কিনা বলেন, যে ম্যানেজিং কমিটির কাজটা কি?
তো ম্যানেজ এডুকেশন ইনস্টিটিউশন কী ম্যানেজ করছে? যতটুকু ইনফরমেশন আছে ম্যানেজমেন্ট ভূমিকা খুব বেশি মুখ্য বলে মনে হয় না। এখানে একটা মার্কেন্টাল অ্যাটিটিউড বলে এটাকে, বিজনেস টেন্ডেন্সি কাজ করছে, যার জন্য এই জায়গায় সরে আসার জন্য মন্ত্রণালয় কাজ করছে। ইনশাআল্লাহ খুব শর্ট টাইমেও দেখবেন যে ম্যানেজিং কমিটিতে মামলা গ্রহণ করা হবে, সেখানে তাদের কাজের পরিধি দেওয়া হবে এবং হেডমাস্টার, সহ হেডমাস্টার এবং কর্মচারীকে বিধিমালাটা পরিবর্তন আসছে। কারণ যে কারণে যে দৌরত্ব নিয়ে আপনি হওয়ার মতো চেষ্টা করছেন, আশা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গায় তো কাজ করছি কারণ আমাদের সংস্কারে কাজ করতে হবে। দেশ 15 বছর রাজত্ব করে গেছেন, মহারাজত্ব করে গেছেন, এই রাজত্বে আর দেশ কখন যাবেন ইনশাআল্লাহ। বিপ্লব যখন হয়েছে সফলতা ঘরে ঘরে পৌঁছতে হবে। আপনি মনে করবেন নয় বিপ্লব শেষ হয়ে এখনও চলছে। আমার প্রিয় শিক্ষার্থী অভিভাবক যারা আছেন, আমি আপনার দয়া করে বলবো শিক্ষকদের ছাত্রদের মনোনিবেশন, আপনার সন্তান আমাদের সন্তান। মনে রাখবেন যারা সামনে বসে আছে আপনাদের সন্তান নয়, যারা বসে সবার সন্তান তারা। তো আপনাদের প্রতি আমার যেমন দায়বদ্ধতা আছে, আপনার দায়বদ্ধতা আমাদের প্রতি আছে সহযোগিতা করা। সহযোগিতা কীভাবে করবেন? আপনার সন্তানের বকাঝকা তো টিচার, হেডমাস্টার, ম্যানেজিং সদস্যরা রাগ করে গোসা করে স্কুলে আসলেন, এটা কখনো যা না হয়। আপনার প্রয়োজনে জেলা শিক্ষা অফিসার আছে, মাদ্রাসা কর্মকর্তা আছে, নিয়ম সাহেব আছে, তাদেরকে যান, দেখবেন যে সমাধান পেয়ে যাবেন। না হয়তো আমি তো আছি ইনশাল্লাহ। আমার নাম্বার ওয়েবসাইটে 2টা নাম্বার দেওয়া আছে, সরাসরি অভিযোগ দেন। যদি পরিত্রাণ না হয় আমি বলে দেবো যাই পারছি না করতে, এটা আমি কথা দিতে যাচ্ছি ইনশাল্লাহ। তো এই পর্যায়ে থেকে অন্যায় করবে পার পেয়ে যাবে, অত সোজা না। 24-এর 25-এর সাল ওইভাবে ভালোভাবে যাবে না। যারা দুষ্কৃতিকারী, অন্যায়কারী, রাস্তাঘাটের ছাত্রদেরকে বাধা সৃষ্টিদানকারী, শিক্ষকদেরকে হাত তোলা সেই কুলাঙ্গার হত্যাহীদিকে আর জায়গা বাংলাদেশে নাই ইনশাল্লাহ। আমি বলে দিতে যাচ্ছি ইনশাল্লাহ এই বিচার তাৎক্ষণিকভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। তা আপনি মনে করবেন আমাদের জেলা শিক্ষকরা বললেন যে অন্যায় যে করে, অন্যায় যে সয়ে তবফিরাটা 3 দল, এটার কথাটা এগুলি ছিল। তো আমরা চাইবো ইনশাল্লাহ অন্যায়কে প্রশ্রয় দিবেন না, অন্যায় করবেন না, অন্যায় পথে বাধা দিবেন। কারণ আপনারা এই জায়গায় শিক্ষিত সন্তান, এই জনগোষ্ঠী আপনার আমার। আমি কদিন এখানে আসতে পারবো? আমি তো এখন আসছি শিডিউল ইন্সপেকশন আছি, আমি তাৎক্ষণিক ভিজিটে আসবো। আমার কর্মযোগ এমনই, উনি জানেন 64 উপজেলা 64 মাধ্যমিক কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা সরাসরি লিঙ্কে কাজ করতে হয়। আমার পক্ষে 64 উপজেলা, ওরা 1000 কত প্রতিষ্ঠান, আমার 5500 প্রতিষ্ঠান। মজার ব্যাপারে যেখানে ওনার 1000, আমার 5500। তার মানে অনেক বড় মজা। উনি একটু স্কুল না চিনতে, না নাম জানেন, আমি কিন্তু নাম জানবো, অনেক কঠিন একটা কাজ। চেষ্টা করছি উপজেলা পর্যায়ে অন্তত একটা করে ভূখান্তর করা, এবং আগামী মাস থেকে হয়তো আমাদের রমজান শুরু হয়ে যাবে। আমরা রমজানের মধ্যেও বেশ কিছু ম্যাসিভ প্রোগ্রাম হাতে নিচ্ছি, জেলা শিক্ষক সাথে করে নিয়ে আমরা জেলায় জেলায় প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। গভর্নমেন্ট মেসেজ পৌঁছে দিব, গভর্নমেন্ট কী কাজ করছে সেগুলো গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করবো। আর আপনার আমার কাজ হবে এই লিঙ্কটাকে ডিসেন্ট্রালাইজ করা, আমাদের মনোভাবটাকে আমার ডিসপ্লেটিক মানুষে পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ দেখবে সুফল পাবেন। সবাই সুধীমণ্ডলী, অনেক রাত হয়ে গেছে, সন্ধ্যা প্রায় কাছাকাছি, একটু সন্ধ্যা হবে গ্রাম অঞ্চল। এই বাচ্চারা পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতে অনেক সময় লেগে যাবে। এই জায়গা থেকে ভেবে আমি আর কত বেশি বাড়াবো না, এইটুকুই বলবো যে মহান মুক্তিযুদ্ধ 71, 24-এর একই সূত্রে কাটা, কখনো একটিকে আলাদা করতে পারবেন না। আপনি 71-এ লাফালাফি করবেন আর 24 বলে কোনোভাবেই নয়, দুইটাই আমাদের প্রাণী থাকতে হবে। সুতরাং যে দল করেন না কেন, মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব কখনো অস্বীকার করা যাবে না, এটা মাথায় রাখবে সবাই। কারণ তাদেরকে ভুললেই জাতির প্রতি অকৃতজ্ঞ হব। কারণ হাদিস শরীফে এসেছে যে বান্দা তার কোনো বান্দার উপর অকৃতজ্ঞ, স্বয়ং স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ। তো আমরা জায়গা থেকে আমরা পরিষ্কার থাকতে চাই, তাদেরকে স্মরণ রাখতে চাই। শিক্ষাঙ্গনে যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কাজ করতে চাই। ওই মাধ্যমিক কর্মকর্তা, উনি জেলা শিক্ষা অফিসার, ওনার অধীনে প্রায় 10 জন মাধ্যমিক কর্মকর্তা আছেন। যদি দেখেন কোনো মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কোনো অন্যায় কাজে জড়িত হয়ে গেছে, সরাসরি ওনাকে বলেন, উনি আপনার সৎ মানুষ, ডেফিনেটলি ওনার হচ্ছে নাম্বার দেওয়া হয়, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া শুধু পায় নাই, তাকে পানিশমেন্ট আছে, তার ব্যবস্থা করা হচ্ছে। আমার কাছে রিপোর্ট আছে বেশ মানসিক কর্মকর্তা, আমি তাদের রিপোর্টের অপেক্ষা আছি। লিখিত রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে পৌঁছে দেবো ইনশাল্লাহ। শর্ট টাইমে তার ট্রান্সফার হয়ে যাবেন এখান থেকে। তো এবং কোনো ইউনো যদি অন্যায় করেন, ইউনো যদি ঘুষের রাজত্ব কায়েম করতে চান, কোনো ইউনো যদি মনে করেন তার স্টাফকে দিয়ে অন্য কোনো উপায়ে মিসগাইড করতে চান, তার বিরুদ্ধে ব্যবস্থা পরীক্ষা করবে শুরু করেছে ইনশাল্লাহ। শুধু আমরা কারোর কাছে জবাব দিয়ে করবো, আমার জবাব দিয়ে মালিক একমত আল্লাহ। শ্রদ্ধা ভাই বাবা স্বয়ং একমত সচিব মহোদয় আমার মাঝে আসতেও নাই, উনি তা জবাব দিয়ে করবো না ডাইরেক্টরের কাছে, আমি তো আমার সব সচিবের কাছে। তো আমি এই জায়গা থেকে আমি বলতে চাই, আমরা ইনশাল্লাহ আমরা স্বচ্ছ আছি, স্বচ্ছতার বিচার আপনারাই করবেন। আর 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বাচ্চার যেটুকু উপযোগী করা দরকার সেটা আপনারা করবেন। কারণ এই বাচ্চারা আগামীদের সন্তান,
আগামী জাতির এরাই পথপ্রদর্শক। 15 বছর পিছিয়ে দেখায় দেশটাকে, আমরা চাই 20 বছর এগিয়ে থাকবে, 1 বছর 25 সালকে। পারবেন কিনা বলেন? 1 বছর ইকুয়াল টু 15 বছর, এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যান, দেখবেন শিক্ষাক্ষেত্রে অনেক বড় করে দাঁড়াবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করবো না, এইটুকু একটা কথা বলে শেষ করব। বন্ধু আমার কোরআন হাদিস অনেক কথা বলেছেন, আমি হয়তো ওই ধরনের বিশারদ নই, তো এইটুকুই বলি। তো আল ইমরান একটি স্পষ্ট আয়াত আছে, তোমরাই সর্বোত্তম জাতি, তোমার সৃষ্টিকরণ মানুষের কল্যাণের কাজে তোমরা মানুষকে সৎ কাজের সুবার্তা নিষেধ করবে, সৎ কাজ আদেশ, অসৎ কাজ নিষেধ করবে, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদের তৈরি করা হচ্ছে কল্যাণের জন্য। তো আমি এই আয়াতের ব্যাখ্যা এটুকুই বলবো।